ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, রাত 8টা বাজে। দিনের সব থেকে বড় খবর, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে আপনি ভাবছেন বলবে ঠোঁটকাটা 1 ঘন্টা। দিনের সবচেয়ে বড় খবরটা কি হয়তো জানেন, তাও বলছি যারা এখন ঠোঁটকাটা দেখতে বসলেন। প্রায় 26,000 চাকরি বাতিল হলো না। সকাল থেকে দেশের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল বাংলা। খবরটা এলো সন্ধেবেলায়। চাকরি যাচ্ছে না, থাকছে আপাতত 16ই জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত। তবে স্বস্তি পেয়েছে এ রাজ্যের মন্ত্রিসভাও, অর্থাৎ যোগ্য চাকরিহারাও স্বস্তি পেলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও স্বস্তি পেলেন। এমনকি টাকাও ফেরত দিতে হবে না এখন আপাতত। তবে দিতে হবে যদির কথা পরে বলছি। তৃতীয় দফা ভোটের দিনই খবরটা এলো। আচ্ছা, বাংলা কি বদলাচ্ছে? আজ ভোট হলো, টের পেয়েছেন আপনি? তৃতীয় দফার ভোটও শান্তিতে হয়ে গেল। এই বাংলায় শান্তির ভোট, রক্ত নেই, বোমা নেই ভোট, তাও মুর্শিদাবাদের মতো কোট আনকোট খতরনাক জেলায়। তৃণমূলের মুর্শিদাবাদের প্রার্থী তো বলেছিলেন গতকাল জেলাটা খতরনাক, ভোটে কিছু হলে দায় তার নয়। যাক, খতরনাক কিছু ঘটেনি। মোহাম্মদ সেলিমের দৌড়াদৌড়ি, ধনঞ্জয় ঘোষের ধাক্কা আর শ্রীরূপা মিত্রের রং দে তু মোহে গেরুয়া ছাড়া। ও অরিজিৎ সিং ভোট দিলেন আজ, ভক্তরা খুশি। স্কুটি চালিয়ে স্ত্রীকে নিয়ে ভোট দিতে এসেছিলেন অরিজিৎ সিং। তিনি নাকি নিজের গ্রাম জিয়াগঞ্জে এভাবেই ঘুরে বেড়ান যখন যেমন প্রয়োজন। তবে আজ ছিল ভোটের দিন। ভোটের দিন প্রধানমন্ত্রীকেও দেখা গেছে অন্য মুডে, একেবারে শিশু সুলভ। এবার চলুন সেই যদির কথায় আসি। কিরকম সে কথা? টানা ঝলসে দেওয়া গরমের পর আশার আলো জাগিয়েছিল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। গতকালের কথা বলছি। হাওয়া অফিসের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে বিকেলের পর থেকে মেঘ জমতে শুরু করলো। তারপর মুষলধারে বৃষ্টি। খানিকটা স্বস্তি আজও। আজ স্বস্তির খবর এলো সুপ্রিম কোর্ট থেকে। স্বস্তির খবর পেলেন যোগ্য চাকরিহারারা। 2016 এসএসসি নিয়োগের প্যানেল বাতিল করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আর সেই রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। টাকা ফেরত দিতে বলা হয়েছিল, সেই সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ হলো, পুরো স্থগিতাদেশ। আপাতত তো একটা রিলিফ হলো, মানে যাদের সবার মাথাতে খাড়া নেমে এসেছিল, বিশেষ করে তাদের মাথায় বজ্রাঘাতের মতো পড়েছিল যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, যাদের নামে কোনো পক্ষের কোনো অভিযোগ ছিল না, সিবিআই এর ছিল না, এসএসসির ছিল না, র্যাঙ্ক জাম্পের বিষয় নেই, তাদের ক্ষেত্রে একটা বড় স্বস্তি।
যে রায়টা এসছে সেইটা অবশ্যই একটু হলে হয়তো আমরা একটু হলেও স্বস্তি পেলাম। এটা হচ্ছে একটা মানে অগ্নি পরীক্ষার সমান আর কি। তবে আজকেই যদি আমরা নিজেরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি আমাদের রায় হয়ে যেত, হয়তো আমরা খুশি হতাম, অনেক বেশি খুশি হতাম। তবে যোগ্য চাকরি প্রার্থী হিসাবে আমি কিছুটা হলেও আশা রাখছি যে অবশ্যই সত্যের জয় হবে। আমরা আগেও দেখেছি, আমরা রাজ্য সরকার তথা এসএসসি তথা পর্ষদের বিপক্ষে আমরা এখানে বসেছি, কারণ তারা আমাদেরকে আজকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। তারা আজকে আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করছে নিজেরা বাঁচার, এবং তার সাথে যাদেরকে তারা টাকা নিয়ে ব্যাকডোর দিয়ে চাকরিতে ঢুকিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। দেশের প্রধান বিচারপতি সহ আপনাদের সকলকে জানাতে চাই, যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন তাদেরকে এই বিদ্যালয় শিক্ষা থেকে তাড়ান, কারণ তাদের জন্যই কিন্তু আসলে আমরা আজকে অনশনে, আমরা পরিবার পরিজনদের ছেড়ে আজকে এইভাবে অনিশ্চিতভাবে জীবনযাপন করছি। সুপ্রিম কোর্ট ভরসা রাখলো এসএসসির কথায়। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল ওএমআর শিট নষ্ট হয়ে যাওয়ার পর কি যোগ্যদের আলাদা তালিকা প্রকাশ করা সম্ভব। জবাবে সুপ্রিম কোর্টকে এসএসসি জানায় যোগ্য এবং অযোগ্য তালিকা আলাদা করা সম্ভব। শুনানি চলার সময় সুপ্রিম কোর্ট বলে এসএসসি দায়িত্বশীল ভূমিকা নেয়নি। কিভাবে ওএমআর শিটের মতো গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দেওয়া হলো। এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলেও মন্তব্য সুপ্রিম কোর্টের। তারপরও বিকাশ ভট্টাচার্যদের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের আবেদন খারিজ করে এসএসসির ওপরই ভরসা রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ। এসএসসি জানায় সিবিআই এর তথ্যের ভরসায় যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব। এখন তাই মনে হচ্ছে যে এই যে শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন, এটা দেখাই হয়তো ভুল। এত প্রশ্নের সম্মুখীন একটা যোগ্য চাকরি প্রার্থী হয়েও কিন্তু বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার লোকজন যারা হয়তো স্কুলের গণ্ডিও পেরোয়নি, তারাও কিন্তু তাদেরও একটা বলার জায়গা আছে যে এই তো এদের চাকরি চলে গেছে, হ্যাঁ এরা হচ্ছে সব ভুয়ো, বা এরা টাকা দিয়েছিল বলে চাকরি চলে গেছে। এই সেগ্রিগেশনটা এসএসসি করুক, শুধু মুখের কথা নয়, তারা যেন প্রকৃত তথ্য দিয়ে। আপনি বলছেন শুধু মুখের কথা নয়, আপনারা কি মনে করেন যে এসএসসি এই যে আপনারা বৈধ 19,000 সেই তালিকা সঠিকভাবে তুলে দিতে পারবে? কারণ ওএমআর শিট নিয়ে কিন্তু যে একটা প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। না সেই কথাটা বলছি, এসএসসির উপরে আমাদের ভরসা নেই, ছিল না। কারণ এই এসএসসির কাছে হাইকোর্ট 12 বার চেয়েছে যে আপনারা যোগ্যদের তালিকা দিন, অযোগ্যদের তালিকা দিন। এসএসসি গড়িমসি করেছে, বিভিন্ন প্রভাব খাটিয়েছে। তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী, বিজেপি নেতা, তিনি কিন্তু বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। কেন? 30 লক্ষ পরীক্ষার্থী ছিল, 30 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কে আসল পাস করেছিল, কে নকল, সেটাই ডাউটফুল। এবার সুপ্রিম কোর্ট বারবার, চিফ জাস্টিস একবার দুবার না, আপনারা যদি পুরোটা যদি আর্গুমেন্টটা দেখেন আজকে অন্তত 20 থেকে 25 বার বলেছে সেগ্রিগেট করবেন কি করে। বারবার বলেছে ওএমআর আপনারা রাখেননি কেন, আপনাদের কাছে ডেটা নেই কেন। সিবিআই পুরো তথ্য কালেক্ট করতে পারেনি, যে অল্প তথ্য কালেক্ট করেছিল সেখান থেকে 8,700 সামথিং জাল বা 500 সামথিং জাল পাওয়া গেছিলো, বাকিটা কেউ জানি না আমরা। পর্ষদ পারতো, পর্ষদ করেনি। পর্ষদ এখানে চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে একটা, কারণ অযোগ্যদেরকে বাঁচাতে হতো। আচ্ছা, আপাতত চাকরি গেল না কারো, সব চাকরি বহাল থাকলো, কিন্তু এরপর 16 জুলাই এর পর যদি যোগ্য অযোগ্য আলাদা করা না যায়, এসএসসি বলেছে যায়, আদৌ সম্ভব? কোন উপায়? সুমন আমার সহকর্মী, অনেকদিন ধরে ট্র্যাক করছে, আমার পাশে আছে এখন। সুমন, আমি জানতে চাই এটা আদৌ সম্ভব কি করে? দেখো, এসএসসির কাছে কোনো তথ্য নেই, তাদের কাছে ওএমআর সিট নেই, ওএমআর সিটের স্ক্যান্ড ইমেজ নেই, ডিজিটাল ডেটা পর্যন্ত নেই। সেক্ষেত্রে তাদের কাছে কোনো উপায় নেই, একমাত্র সিবিআই যে ওএমআর সিটগুলো বাজেয়াপ্ত করেছে সেগুলোর উপর ভিত্তি করা ছাড়া। কিন্তু সেগুলোও কি অ্যাডমিসেবল হবে যে এভিডেন্স অ্যাক্টে, সেটা সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন তুলে দিয়েছে। ফলে
এসএসসি যে পৃথক করতে পারবে তা মনে হয় না। একমাত্র সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দেয় সেই মোডালিটিসের ভিত্তিতে আলাদা করা সম্ভব, কিন্তু সেটাও কতটা হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। তার মানে এরপর গিয়ে সুপ্রিমের দ্বারস্থ হয়ে বলবে আমাকে উপায় বাতলে দিন প্রভু, তবে আমি করতে পারবো। কারণ এসএসসির কাছে কিচ্ছু নেই, একটা সংস্থা, পরীক্ষা নিয়ামক সংস্থা, তার কাছে তার পরীক্ষার নথি নেই, তথ্য নেই। সে বলছে আমি কে সংস্থার মূল্যায়ন করেছে তাই জানি না, সে কি করে মূল্যায়ন করবে তুমি বলো? তাহলে কি করে সম্ভব? মানে সেই তো যোগ্যদের তো অনিশ্চয়তার মধ্যেই থাকতে হবে। যোগ্যরা অনিশ্চয়তার মধ্যেই, তার কারণ যোগ্যরা যদি নিজেদের যোগ্য বলে প্রমাণ করতে না পারেন, এসএসসি যদি না পারে পৃথকীকরণ করতে, তাহলে প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে। অর্থাৎ যোগ্যদের নিশ্চয়তা কিচ্ছু নেই আপাতত, একমাত্র অন্তর্বর্তী স্থগিতাদেশ ছাড়া। হ্যাঁ, তার মানে 16 জুলাই পর্যন্ত যতটুকু স্বস্তি, তারপর আবার সেই অন্ধকারের মধ্যে ফিরে যেতেও হতে পারে। একেবারেই তাই। তার কারণ পৃথকীকরণ হবে কিসের ভিত্তিতে? ওএমআর সিটের অরিজিনাল কপি নেই, যে ডেটাটা রয়েছে নেই, সেটা অ্যাডমিসেবল কিনা এখনো বোঝা যাচ্ছে না। অ্যাডমিসেবল যদি হয় তাহলেও এই একাডেমিক স্কোরের ক্ষেত্রে কোনো ইলিগালিটিস রয়েছে কিনা আমরা কেউ জানি না। সুপ্রিম কোর্টে এসএসসিও আজকে বলতে পারেনি আর ফার্দার কোনো ইলিগালিটি আছে কিনা। ইন্টারভিউতে ম্যানিপুলেশন হয়েছিল কিনা বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না, সেটা থাকতে পারে। একাধিক অসঙ্গতি থাকতে পারে। এই 19,000-এর মধ্যেও আরো অযোগ্যরা ঢুকে থাকতে পারেন। সুপ্রিম কোর্টে এসএসসি একবারও বুক ফুলিয়ে বলতে পারেনি এই 19,000 যোগ্য, অর্থাৎ যোগ্যরা তারাও কিন্তু প্রশ্নের মুখেই থেকে গেলেন। সুমন, অনেক ধন্যবাদ। কিন্তু ভেবেছিলাম সুমনের সঙ্গে কথা বলে অনেকটা ক্লিয়ার হবে, বেশ কিছুটা স্বস্তির কথা আপনাদেরও বলতে পারবো, মনে হচ্ছে না। তবে স্বস্তি আপাতত 16 তারিখ অবধি। অ্যাডভোকেট মিস্টার হেগ, যিনি অ্যাপিয়ার করছিলেন বোর্ডের হয়ে, তিনি একদম 1:05 আগে প্রথমবার বললেন 17 থেকে 18,000 জেনুইন আছে, বাদ বাকিগুলো অযোগ্য। শ্রীর বাগ কমিটির রিপোর্ট যদি ধরি, 20 লক্ষ টাকা পার ক্যান্ডিডেট পালে 1760 কোটি টাকার দুর্নীতি। একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন, কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি, সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দেখুন, নিয়োগ দুর্নীতির মামলায় গোড়া থেকেই তিনি ছিলেন, এখন নেই। এখন তিনি চাকরি ছেড়ে রাজনীতি করেন, অথচ না থেকেও তিনি আছেন, থাকলেনও আজ। না থেকেও সুপ্রিম কোর্টে শুনানিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি বিচারালয় ছেড়ে অভিজিৎ বাবু রাজনীতির রাজপথে। শুনানি পর্বে সেই প্রাক্তন বিচারপতির প্রসঙ্গটা তুললেন চাকরিহারাদের আইনজীবী। শুনানিতে তিনি বললেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা চলাকালীন ইন্টারভিউ দিয়েছিলেন। উনি বলেছিলেন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেন, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতিও হাজির ছিলেন আইনজীবীর সওয়ালে। চাকরিহারাদের আইনজীবীর সওয়ালে আমল দেননি প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা রাজনীতি করার জায়গা নয়। আমার মনে হয় মামলার মূল বিষয়ে ফোকাস করা উচিত। সুপ্রিম কোর্টের বাইরে দাঁড়িয়ে সে কথাই বললেন বিকাশ ভট্টাচার্য। দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এটা রাজনীতি জায়গা না। দিল্লিতে বললেন আইনজীবী, আর তমলুকে চড়া সুরে প্রাক্তন বিচারপতি। তারা আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন। তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুঁড়বেন না। যেখানে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, সেখানেই তো ময়দানে নেমে পড়ল তৃণমূল। তমলুকের পথে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের উল্লাস। বিজয় মিছিল কি? 25শে এপ্রিল সেদিন তমলুকে মুখ্যমন্ত্রী নিশানায় প্রাক্তন বিচারপতি। সুরটা বেঁধে দিয়েছিলেন সেদিন যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন। এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে।
দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা, লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্যকে আর অযোগ্যকে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। বিজেপি যেভাবে 4 জন দুর্নীতি করলে 100 দিনের টাকা আটকে দেয়, সেইভাবেই একই পথে হেঁটে 4 জন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। তিনি কিছু করেননি, তিনি হচ্ছেন বাধা। যে আমার হাতে যদি সব ক্ষমতাটা থাকতো তাহলে আমি 3 দিনে দেখিয়ে দিতাম, এই মমতা ব্যানার্জি আর ভাইপো ব্যানার্জিকে ডেকে এনে সব কথা বার করে দিতাম। লজ্জাটা ঢাকুন, নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক। নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই বেরোবে। অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে, মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন। রাজনীতির কাল আজকাল, শাসকের নিশানা স্পষ্ট, টার্গেট প্রাক্তন বিচারপতি। এদিকে বিজেপি তার কোটি কোটি টাকা দিয়ে দেশের নামকরা আইনজীবীকে দাঁড় করাচ্ছে পুরো প্যানেল বাতিল করতে, এবং যিনি আওয়াজ তুলেছিলেন ঢাকি সহ বিসর্জন দেব, তো এরা তাতে খুবই দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে। আমার নামে 2 কথা বলা গেল না। এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম। তিনি বিচারপতির চেয়ারে থাকাকালীন বলেছেন বিজেপির সাথে আমি যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছিল। তার বিনিময়ে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কিনা সেটা আগামী দিন সময় বলবে। সেই মানুষদের আজকে দেখুন মুখটা শুকিয়ে গেছে। আজকে তাদের প্রেস কনফারেন্স গুলো দেখবেন, সেখানে কোনো আনন্দ নেই, সেখানে কোনো উল্লাস নেই। আজকে সুপ্রিম কোর্টে এই তৃণমূল কংগ্রেস 2 গালে 2টো থাবড়া খেয়েছে। আজকে সুপ্রিম কোর্টে শিক্ষক পদ চুরির মামলা ছিল, সেখানে তারা ভারতবর্ষের প্রধান বিচারপতি কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। আচ্ছা, এই যে এত স্বস্তি, সব পক্ষ স্বস্তি পেল, সারা দিন সুপ্রিম কোর্টে নিয়ে শুনানি চলল, রাজনীতি চুপ থাকলো না। সুপ্রিম রায় অন্তর্বর্তী লাভ, এই অন্তর্বর্তী রায়ের লাভ খুঁজছে রাজনীতি। ভোটের বাজারে এমন নির্দেশে ডিভিডেন্ড ঘরে তুলতে পারবে কে? দড়ি টানাটানি চলছে। প্রাক্তন বিচারপতির মুখে রাজ্যের জোড়া ধাক্কা। আর বঙ্গের শাসকের কি প্রতিক্রিয়া? এক্স মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের নাম্বার 2। দেখুন, লিখেছেন সত্যের জয় হলো, আর লিখেছেন সুপ্রিম কোর্ট বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। শাসকের নাম্বার 2 যা লিখলেন, সাংবাদিক বৈঠকে বসে সেটাই বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মামলার অন্তর্বর্তী আদেশ এটাই প্রমাণ করে দিল সত্যেরই জয় হয় আর মিথ্যার বিসর্জন হয়। শুভেন্দু অধিকারী বলেছিলেন বোম ফেটে গেল। আমি সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। বোমের বিস্ফোরণ। সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। এই রায়কে স্বাগত জানাবো। আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ, তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। এত বড় মানসিক যন্ত্রণা বলতো অভিভাবকদের, ছাত্রদের এবং সে শিক্ষকদের। এই বাজারে চাকরি নেই, সেখানে যদি এতগুলো চাকরি যায় বলে পদ্ধতিগত ভুল করেছে, তার জন্য যারা দোষী তাকে ব্যবস্থা নিতে হবে, সেখানে স্থগিতাদেশ দিয়েছে। এই যোগ্য অযোগ্যদের তালিকা যদি আগে হাইকোর্টে দিয়ে দিত তাহলে পরে এদের চাকরি যেত না। এই যে ফালতু উৎকণ্ঠার মধ্যে এরা এতদিন কাটালেন। হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবই ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব।
ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দেখুন, তৃণমূল বলছে তাদের স্বস্তি। অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগের শুনানিতেই ওই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল তদন্ত চলবে, তবে কাউকে গ্রেফতার করা যাবে না। আর তাতেই আনন্দে আত্মহারা তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। সুতরাং ন্যায় সবসময় প্রতিষ্ঠা লাভ করে, সত্যের জয় হয়, সত্যমেব বিজয়তে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে প্রমাণিত হয়েছে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। সারা ভারতবর্ষ জুড়েই যে কোনো কোনো আঞ্চলিক কোর্ট, কেউ বিজেপির ক্যান্ডিডেট হওয়ার জন্যে, কেউ যাতে সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে যেতে পারেন, এইভাবে যে বিজেপি বিরোধী সরকারগুলোকে কেউ কেউ হেকেল করতে চাইছেন বা সেখানে সেই জায়গায় সামিল হতে চাইছেন। রাজ্যের আইনজীবী পরিষ্কার বলেছেন আজ সুপ্রিম কোর্টে, যোগ্য অযোগ্য নিয়ে আমি কনসার্ন নই, আমি কনসার্ন সিবিআই তদন্ত নিয়ে। মানে রাজ্যের আইনজীবী ব্যস্ত ছিলেন অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত তদন্ত নিয়ে সওয়ালে, রাজ্যের মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য। পরে এই কোর্টের নির্দেশের পর ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। যেহেতু অ্যারেস্ট থেকে তিনি বেঁচে গেছেন, তার ক্যাবিনেট বেঁচে গেছে বলে তিনি মোহন ভাগবতকে এবং মোদিকেও ফুল পাঠিয়েছেন বা মিষ্টি পাঠিয়েছেন বা পাঞ্জাবি পাঠিয়েছেন। তুই দেখে নাও, ধন্যবাদ জানিয়ে। প্রথম থেকে সুপ্রিম কোর্ট আজকে যদি আর্গুমেন্ট আপনারা শুনে থাকেন, তা রাজ্য সরকার প্রথম থেকে একটাই কাজ করে গেছে, যাতে ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয়, যাতে সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয়, তারা সেই আর্গুমেন্ট করে গেছে। মন্ত্রিসভার স্থগিতাদেশের জন্য তো তৃণমূল কংগ্রেস বারবার পা ধরছে গিয়ে সুপ্রিম কোর্টে, যে ভোটের মধ্যে যদি গোটা মন্ত্রিসভা জেলে চলে যায়, ভোটের প্রচারটা কে করবে? তারাও তো জানে মনে মনে যে চোট, বুকটা তো ধুকপুক ধুকপুক করছে। এই তদন্ত হলে গেল, মন্ত্রিসভাটা গেল, মন্ত্রিসভা জেলের ভেতরে গিয়ে লুডু খেলবে তখন। সুপ্রিম কোর্টও জানতে চায় চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে। ভোটের পর কি হবে? মোদিজি তো বলে দিয়েছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর আরও তদন্ত প্রক্রিয়া চোরেদের বিরুদ্ধে আরও দ্রুত গতিতে চলবে। এতদিন চলছিল শতাব্দী এক্সপ্রেসের স্পিডে, এবার বন্দে ভারত এক্সপ্রেসে চলবে। আচ্ছা, মন্ত্রিসভার স্বস্তি তো 16 জুলাই অবধি, তৃণমূল এত উল্লসিত কেন? এই ভোটের মধ্যে কোনো বড়সড় ধাক্কার ভয় পাচ্ছিল নাকি? আজকে যদি সত্যি যদি সরকারের তরফ থেকে এই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য ভাবা হতো, তাহলে কিন্তু আদালতে সেই রকমভাবে প্রশ্ন করতো। কিন্তু আমরা কিন্তু রাজ্য সরকারের কোনো রকমের যে অ্যাক্টিভনেস যেটা আর কি, সেটা কিন্তু আমরা আদালতে দেখতে পাই না। কিন্তু ওই সুপার নিউমারি পোস্ট নিয়েই কিন্তু তাদেরকে আর্গুমেন্ট করতে দেখেছি। রাজ্যের ভূমিকা সত্যি এই ভূমিকা দেখে আমরা হতাশ। হাইকোর্ট রায় দিয়ে দিল, প্যানেল বাতিল। মুখ্যমন্ত্রী বলছে কারো কিছু হবে না। মুখ্যমন্ত্রীর কথায় কিছু হয়েছে? কিচ্ছু হবেও না, কারণ এই মুখ্যমন্ত্রী আসলে যোগ্য চাকরিহারাদের পাশে নেই। মুখ্যমন্ত্রী আছেন শুধু চাকরিহারাদের পাশে। তলায় ব্র্যাকেটে লেখা দেখবেন, যারা ঘুষের বিনিময়ে মুখ্যমন্ত্রীর কাছে চাকরিটা কিনেছেন, নেতামন্ত্রীদের কাছে চাকরিটা কিনেছেন, তাদের পাশে আছেন। এবার আসি তাঁর কথায়, তাঁকে দমায় কার সাধ্য? দিলীপ ঘোষের কথা বলছি। প্রচারে দিলীপকে দেখেই তৃণমূলের গো ব্যাক স্লোগান, সঙ্গে জয় বাংলা। দিলীপ ঘোষের প্রম্পট আনসার কি ছিল জানেন? আরে পাগলা। ভোটের মানিক্য আর কি হতে পারে বলুন? আরে পাগলা, এইটা দিয়ে ভাই, এটা বুকে হাজার হাতি চলে হাজার। বাংলা দিয়েছিল তো, জয় বাংলা। তবে তো শুরু, 4 তারিখ আসুক না, বুকে বুকে মরে যাবে। 2-4 পিস আছে, পেটে লাভ পড়েছে তো এবারে 4 তারিখ অবধি সব হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে।
কারণ এই যে লুটপাট চলছে না, ওরা জানে আমি জিতলে এখানে এসব বন্ধ হয়ে যাবে, তাই কোথাও কোথাও ঘেউ ঘেউ করতে সকালবেলায় করে। সত্যি দিলীপ বাবুকে দমায় কার সাধ্যি, একেবারে ডাকাবুকো রাজনীতিক। তবে ভোটের ময়দানে যতটা দেখাচ্ছেন, মানে যতটা গর্জাচ্ছেন, ততটা বর্ষাবে তো 4 জুন অবধি অপেক্ষা করতে হবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।